মাস কয়েক আগে এক বড় ভাইয়ের সাথে ফেসবুকে ইরান নিয়ে কথা কাটাকাটির মতো হয়। কথা কাটাকাটি বলতে কি, আমি সাধারণত যারা বয়সে বড় বা যাদেরকে অনেক পছন্দ করি, তাদের কোনো ফেসবুক পোস্ট বা কোনো কিছু আমার পছন্দ না হলে আমি ওগুলোকে আসলে অ্যা এড়িয়ে যাই। আমি সেগুলোর তে কিছু ওখানে গিয়ে কোনো মন্তব্য-টন্তব্য করি না, বা মানে আমি এড়িয়ে যাই। কিন্তু ওই বড় ভাই আমার ফেসবুক পোস্টে এসে তর্ক জুড়ে দিলেন। আমি তো ঘোরতরভাবে ইরানের যে জঙ্গি গোষ্ঠী ১৯৭৯ সালে ইরান দখল করেছে, এদের ঘোরতর বিরোধী। ওই বড় ভাই হলেন তাদের অনেক বড় সমর্থক। ওই বড় ভাই বুয়েট পাস করা ইঞ্জিনিয়ার। উনি একজন মুক্তিযোদ্ধা। উনি পাশ্চাত্যে থাকেন। উনি নাস্তিক। উনি বাংলাদেশের জামাতে ইসলাম ইত্যাদির ঘোরতর বিরোধী। বঙ্গবন্ধুর একনিষ্ঠ সমর্থক। আমরা দুজনই বঙ্গবন্ধুর সমর্থক, শেখ হাসিনার সমর্থক হিসাবে, এবং আরো অনেক কিছুর সমর্থক হিসাবে আমাদের হৃদয়ে অনেক মিল ছিল, মনের মিল ছিল। এবং বড় ভাই নাস্তিক। ওই বড় ভাইয়ের কথা বলছি। আমি আমি অবশ্য আমার অত সাহস হয় নাই এই জীবনে নাস্তিক হওয়ার। আমি আস্তিক রয়ে গেলাম, কিন্তু যেকোনো নাস্তিককে আমি খুবই রেসপেক্ট করি। এইজন্য রেসপেক্ট করি যে, আপনি হয়তো করেন না, আপনি হয়তো গর্দান নিয়ে নিতে চান। আমি আমার জীবনে কোনো নাস্তিকের এই ধর্মীয় বিষয়ে বলুন বা অন্য বিষয়ে বলুন, তারা যেই যুক্তিগুলো দেখিয়ে কথা বলে, একটা যুক্তিও কিন্তু আমি কোনোদিন খণ্ডন করতে পারি নাই। একজন ইসলামিক স্কলার হয়েও আমি সেটা পারি নাই। তাহলে বলুন তো আমি কেন তাদের রেসপেক্ট করব না? তাই আমার এই নাস্তিক বড় ভাইটিকেও আমি রেসপেক্ট করি। ওই একই সবগুলো কারণে। কিন্তু সেই বড় ভাই ইরানের ঘোরতর সমর্থক। এই ঘটনাটার কথা বলছি ওই সময় যখন ওই যে অ্যা ট্রাম্প সাহেব ইরানের নিউক্লিয়ার স্থাপনাতে বোমা বর্ষণ করলেন তখন। চিন্তা করেন, বড় ভাই ফেসবুকে যা লেখেন ধর্ম-টর্ম, বিশ্বাস সম্পর্কে, এগুলি যদি উনি ইরানের নাগরিক হতেন, ইরানে লিখতেন, এই ইরানের এই শাসকরা ওনাকে প্রকাশ্য দিবালোকে ওনাকে কিন্তু এই শুক্রবারের নামাজের পরে ওনাকে মসজিদের চত্বরে ফাঁসি দিয়ে হত্যা করে ফেলত। কিন্তু তারপরও এই বড় ভাই বাংলাদেশের জামাতের ঘোরতর বিরোধী, কিন্তু ইরানের এই শাসকদের একনিষ্ঠ ভক্ত। কোনোভাবেই ওনার যুক্তিতে, ওনার একটাই যুক্তিতে সাম্রাজ্যবাদের সাথে লড়াই করে ইরান টিকে আছে। পরিহাসের বিষয় কি, বড় ভাই কিন্তু ওই সাম্রাজ্যবাদ যাদেরকে বলছে সেই মার্কিন দেশে বসবাস করে। সেখানে ওনার জীবনের যত তরক্কি, যত উন্নতি। কিন্তু উনি ইরানকে, ইরান বলতে মানে এই যে খামেনি, ইরানের যে জঙ্গি গোষ্ঠী আছে, এদের এদের উনি ভালোবাসেন। একেবারে জামাত যেরকম ইরানকে ভালোবাসে ঐরকম। আপনারা হয়তো অনেকেই জানেন না, জামাতের সবচেয়ে আদর্শিক শাসক গোষ্ঠী হলো সারা পৃথিবীতে ওই ইরানিয়ানরা। আপনারা যারা আসলে ভালোভাবে চিন্তা করেন না বা গভীরে যান না বা অবলোকন করেন না, আমি কিন্তু সব অবজার্ভ করে শিখি। আমি এগুলো দেখে বলি। অর্থাৎ বাংলাদেশের জামাতকে উনি ২ চক্ষে ঘৃণা করেন, মানে দেখতে পারেন না। কিন্তু ইরানের জামাতকে উনি খুবই ভালোবাসেন। জিনিসটা তাহলে আমি কিভাবে ব্যাখ্যা করব? আসলে ব্যাখ্যাটা কি জানেন? এই ব্যাখ্যাটা হলো যে, একজন মানুষ যখন মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে, সে একেবারেই আসলে একটা দুর্ভাগা। সে নাস্তিক হয়ে যেতে পারে। সে যুক্তি দিয়ে কোনো কিছু বিচার করতে পারে না। পারে, ২-১ জন পারে, লক্ষে ১ জন, কোটিতে ১ জন পারে। কিন্তু মোটা দাগে বেশিরভাগ, আমি বাংলাদেশী মুসলমানদের কথা বলছি। পৃথিবীর মুসলমানরা অনেক পরিবর্তিত হয়ে গেছে। এই বাংলাদেশের মুসলমানগুলা
এরা নাস্তিক হয়ে গেলেও মানে আমি নাস্তিক কথাটা বারবার বলছি, নাস্তিক আমার ফ্যাসিনেশন। আমি নাস্তিকদের রেসপেক্ট করি। কারণ তাদের কোনো যুক্তির জবাব আমার কাছে নাই। তারা যেসব কথাবার্তা বলে। কিন্তু নাস্তিক হয়ে যাওয়ার পরেও এত যুক্তি শেখে কিন্তু বেসিক কিছু জায়গায় তারা যুক্তিতে আসতে পারে না। একইভাবে দেখেন এই তসলিমা নাসরিন বা আরো ওই ২৪ এর যেসব লাল-বদর হয়েছিল, তাদের কথা যে তারা বুঝতে পারে নাই যে অর্থাৎ তারা ওই জায়গায় দেখেন ২৪ এর যে একটা জঙ্গি আন্দোলন হয়ে গেল, এরা অনেকেই তো ওই জঙ্গি আন্দোলনের সমর্থক ছিল। কিন্তু জঙ্গি আন্দোলনের পরে ওরা যেসব কথাবার্তা বলে ওই জঙ্গি আন্দোলন সম্পর্কে, শুধু একজনকে দেখলাম যে আসাদ নূর প্রকাশ্যে বলেছে। আসাদ নূর এদের কথা কেন বারবার বলি? আমাদের সমাজে আসলে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী এরাই। আমরা ভুল করে ওই সলিমুল্লাহকে বুদ্ধিজীবী বলি, ফরহাদ মজারকে বুদ্ধিজীবী, সেটা ঠিক না। আমাদের সমাজের বুদ্ধিজীবী কিন্তু এই আসাদ নূর, তসলিমা নাসরিন এরাই কিন্তু বুদ্ধিজীবী। যদি সত্যিকারের যুক্তির বুদ্ধিজীবিতা আপনি যদি মেনে নেন আরকি। আপনারা অনেকে আমার কথা মানবেন না, মানারও দরকার নেই। কথাগুলো শুনুন। আর আমি কোন জায়গায় অযৌক্তিক কথা বললে আমি তো যুক্তি নিয়েই কথা বলতে চাই এবং যুক্তির দোহাই দিয়ে কথা বলি। আমি কোথাও অযৌক্তিক কিছু বললে সেটা ধরিয়ে দিবেন। যাই হোক, আসাদ নূরকে আমি দেখেছি সে প্রকাশ্যে বলেছে যে ২৪ এ তার অবস্থান এটা ভুল ছিল। আমি সাধুবাদ জানাই এটাকে। যারা আমাদের দেশের সত্যিকারের বুদ্ধিজীবী তারা তাদের মধ্যে যারা জঙ্গি আন্দোলনের সাথে গেছে তারা যদি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করে, কথা বলে এটা আমাদের তো ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের যারা বলবে তাদেরকে আমি অবশ্যই সমর্থন দিব। কিন্তু দেখেন এই তসলিমা নাসরিনও উনিও নাস্তিক এবং উনি এক অত্যন্ত সারা পৃথিবীতে সম্মানিত একজন মানুষ। কিন্তু ২৪ এ ওনার যুক্তি কিন্তু আর কাজ করল না। উনি ঠিকই কিন্তু জঙ্গিদের সাথে চলে গেলেন। আর আমার যে বড় ভাইয়ের কথা বলছি উনি তো অ্যা উনি জঙ্গিদের সাথে যান নাই। উনি যেহেতু একেবারে মানে আওয়ামী লীগের সমর্থক সেই হিসাবে উনি আওয়ামী লীগের আছেন। কিন্তু উনি ওই ইরানের ব্যাপারে এবং উনি আমার বিভিন্ন ফেসবুক পোস্টে এসে এত তর্ক করতে থাকেন যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি উনাকে ব্লক করে দিলাম। অবশ্য পরে আনব্লক করেছি। কিন্তু জিনিসটা হলো যে আমার খুব কষ্ট লেগেছে যে একজন মানুষ যাকে খুবই ভালোবাসার চোখে দেখতাম, মতের মিল ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এক জায়গায় দেখলাম যে উনার যুক্তিটা কাজ করে না। যুক্তিটা খুব সোজা। আপনার যদি বাংলাদেশের জামাত ইসলামকে আপনি একটা বাজে জিনিস মনে করেন, ইরানের এই ইয়েগুলোকে অর্থাৎ ইরানের আয়াতুল্লাহ গুলাকেও আপনার বাজে জিনিস মনে করতে হবে। কারণ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের ওই জায়গাটাই আপনার এই যে আইরনিটা রয়ে গেছে আরকি যে আমরা ই আওয়ামী লীগের মধ্যে overwhelmingly আপনার এই যে ইরান, ভেনিজুয়েলার যে মাদুরো বা ইরানের যে এম এ এ শাসক যারা আছে যে খোমেনি আসলে সবগুলো আয়াতুল্লাহ এইসব মোল্লাগুলা। এদের প্রতি তারা ভয়ানক অনুরক্ত এবং এটা আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে অনুরক্ত হওয়াকে আমি দোষের মনে করি না। অনুরক্ত তো হবেই। এই ধরনের অন্ধকারাচ্ছন্ন আ শক্তির প্রতি সবাই অনুর অ অ কো কোনো জীবনের কোনো না কোনো পর্যায়ে অনুরক্ত থাকে। আমিও ছিলাম একসময়। আমি হয়তো অনেক বেশি চিন্তা করেছি। যে চিন্তাগুলো আমি নিজে করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয়, যারা আওয়ামী লীগের হয়ে ডিসিশন মেক করবেন, রাষ্ট্র চালাবেন, তাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে তারা ইরানের এই শাসক গোষ্ঠীর প্রতি তাদের এই শাসক গোষ্ঠীকে তারা অ্যাডমায়ার করেন, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন, তাহলে ওই আওয়ামী লীগ ২৪ এর কবলে পড়বে। যদি ওই ধরনের লোক দিয়ে আওয়ামী লীগ পরিচালিত হয় এবং আমি আওয়ামী লীগের যে কথা ফরেন মিনিস্টার দেখেছি সবগুলা ইরানের ভক্ত ছিল, মাদুরোর ভক্ত ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আমি জানি না। বাট ধারণা করি উনারও থাকতে পারে এই অনুরাগ। কিন্তু এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকুক বা উনার কোনো সমর্থকের থাকুক, মন্ত্রীর থাকুক, ভুল, যুক্তি, অযুক্তি। দেখেন এই ইরান ১৯৭৯ সালে ইরানে এই রুহুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামিক বিপ্লব করে ইরানটাকে দখল করে নিল। হ্যাঁ, দখল করে নিয়েছে একটা পশ্চিমা সমর্থক, পশ্চিমা ধ্বজাধারীও বলতে পারেন।
আ একজন শাসক বা রাজা থেকে শাহ, সম্রাট, রাজা, কিং আরকি পাহলভি। রেজা শাহ পাহলভি। আমরা সবাই জানি এসব ইতিহাস নিয়ে আমি কথা বলছি না। কিন্তু পশ্চিমের ধ্বজাধারী হলেও শুধু ইসলামিক জঙ্গি না হওয়াতে আজকে যদি শাহই যদি কন্টিনিউ করত ইরানের ক্ষমতাটা, ইরান কিন্তু সৌদি আরবের চেয়ে একটা ধনী দেশ হতো। নিঃসন্দেহে আপনি চিন্তাই করতে পারবেন না। মধ্যপ্রাচ্যে আ আজকে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তিগুলো যেভাবে সৌদি আরবের সাথে তারা এনগেজমেন্ট এ যায়, তাদের সাথে কোঅপারেশন করে। সেই কোঅপারেশনটার কিন্তু শাহের সময় তারা চিন্তা করেছিল যে এই রেজা শাহ পাহলভির সাথে করবে। কিন্তু ইরানের মানুষ সেটা হতে দেয়নি। ইরানের মানুষরা ভেবেছে যে জঙ্গিদের ক্ষমতায় নিয়ে আসলে জঙ্গিরা অবশ্য ১ম এ জঙ্গি-টঙ্গি বলে ক্ষমতায় আসে কিনা সেটাও একটা দেখতে হবে। তারা সেখানে অনেক এই যে বাংলাদেশের ২৪ এর জঙ্গিদের সাথে যেমন অনেক কমিউনিস্ট গেছে, এই কমিউনিস্ট গুলাও ইরানের এই এই খোমেনির সাথে প্রবেশ করছিল। পরে কমিউনিস্ট গুলাকে খতম করে দিছে। যেভাবে বাংলাদেশের জঙ্গিরা সুযোগ পেলে এখনকার কমিউনিস্ট গুলাকে খতম করে দিবে। এখন আপনি দেখেন যে ইরানের এই ১৯৭৯ সালে যেটা হলো এটাকে তো তার ইরানের বিপ্লব বলে, সারা পৃথিবীতে এটাকে বিপ্লব বলে। আচ্ছা, আমি আজকে আলোচনাটা কোথায় নিয়ে যাব সেটা একটু আগে বলে নেই। আলোচনাটা হবে এই বিষয়ের উপর যে কিভাবে ১৯৭৯ সালে ইরান একটা দুঃখজনক ইতিহাসে প্রবেশ করলো। কিভাবে ১৯৯৯ সালে আম ভেনিজুয়েলা এই ধরনেরই একটা ট্র্যাজেডিতে প্রবেশ করলো। যার পরিণতিতে আমরা কয়েকদিন আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এম আ পাস আ ইয়ে নিকোলাস মাদুরোকে নিয়ে গেল এম ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। আর আমরা দেখতে পাচ্ছি ইরাকের শাসক গোষ্ঠীর ত্রাহি-ত্রাহি অবস্থা। ঠিক একইভাবে ২০২৪ সালে বাংলাদেশ কিভাবে একই রকম একটা ট্র্যাজেডিতে ঢুকলো, এই বিষয়টার উপরই আলোকপাত করব অত্যন্ত যুক্তি সহকারে। এবং কোথায় এসে থামি দেখি। বাট মূল জিনিসটা হলো যে এই জিনিসটা বা বা এই ৩ টা দেশ ইরান ১৯৭৯ সালে কিভাবে ট্র্যাজেডিতে প্রবেশ করলো, ভেনিজুয়েলা কিভাবে ১৯৯৯ সালে ট্র্যাজেডিতে প্রবেশ করলো এবং ২০২৪ সালে বাংলাদেশ কিভাবে ট্র্যাজেডিতে প্রবেশ করলো। এটা হবে এই নিয়েই কথা বলব। এর বাইরে যাওয়ার চেষ্টা করব না। ইরানের যেটা হয়ে গেল ১৯৭৯ সালে এটাকে বিপ্লব বলে। বাংলাদেশে ২০২৪ সালে ওটাকে বিপ্লব বলছে না। জঙ্গিরা তো এটাকে বিপ্লবই বলছে। কিন্তু যে জিনিসটা সাধারণ মানুষ কল্পনা করে দেখে না, বিপ্লব কথাটা শুনলেই মানুষ মনে করে যে বড় কিছু হয়ে গেল। দেখেন, বিপ্লব থেকে আপনি বিপ্লবকে বিচার করেন না। আপনারা তো ইতিহাস পুরোটা জানেন কিন্তু বিপ্লবগুলাকে তো বিচার করতে পারেন না। ইতিহাস তো জানেন কোথায় বিপ্লব হয়েছে। আপনি দেখেন, আমরা যদি সর্বশেষ বিপ্লবগুলার কথা বলি, বিপ্লবটা কোথায় হয়েছে? সবচেয়ে মানে বিংশ শতাব্দীর ১ম বড় বিপ্লব হয় রাশিয়াতে, তাই না? সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, লেনিনের নেতৃত্বে কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইত্যাদি। এইটা কমিউনিস্ট বিপ্লব, রুশ বিপ্লব। তারপরে কোথায় হলো? চীনের বিপ্লব হলো ১৯৪৯ সালে। তারপরে বিপ্লব হলো কোথায়? কিউবাতে বিপ্লব হলো। তারপরে বিপ্লব হলো কোথায়? আপনার ইরানে বিপ্লব হলো। তারপরে বিপ্লব হলো কোথায়? বাংলাদেশে বিপ্লব হলো ২০২৪ সালে। খেয়াল করুন, ৫ টা বিপ্লব হয়ে গেছে। আমি ৫ টা বিপ্লব নিয়ে আপনাদের দৃষ্টিটা একটু নিবদ্ধ করতে বলব এবং নিজেরা যুক্তি দিয়ে চিন্তা করবেন। দেখেন, মানুষের মুখে ঝোল খেয়ে নিজের চিন্তাটাকে স্তব্ধ করে রাখবেন না। একটু চিন্তা করতে শিখুন। এই যে বা 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 রুশ বিপ্লব যেটা হলো ১৯১৭ সালে, সেই বিপ্লবটা কি টিকলো? সেই বিপ্লব কোথা থেকে তাদের গুরু কারা ছিল? আম এই যে কি বলে মার্ক্সবাদ, লেনিনবাদ, মার্কস অ্যান্ড এঙ্গেল, এদের যে এরা যে কমিউনিস্ট ম্যানিফেস্টো দিল, সেখান থেকে তারা বিপ্লব করল।
একটা দেশ গঠন করলো। ১ম এ মনে হলো অনেক সফল, জ্ঞানে, বিজ্ঞানে অনেক দূর এগুলো। তারপরে দেখা গেল এই বিপ্লব জনগণের চাহিদা মেটাতে পারে না। মানুষ আপনার অ্যাম দরিদ্র, বেতন দিতে পারে না, খাওয়াইতে পারে না এবং ওই বিপ্লবের মধ্যে ধরে রাখার জন্য আপনার কোটি, কোটি মানুষ মেরে ফেলতে হচ্ছে। এক স্টালিন মেরেছে ৩.৫, ৩ কোটি মানুষ। হ্যাঁ? এগুলা সব ইতিহাস। সেই বিপ্লব কিন্তু টিকল না। তারপরে চীনের বিপ্লব। চীনের বিপ্লব কি টিকলো? চীন তো কমিউনিস্ট হিসাবে বিপ্লব করলো। তারা কি সেটাতে আছে? না। তারা এটাতে অনেক ধরনের গোঁজামিল দিয়ে পুঁজিবাদ গ্রহণ করে আংশিকভাবে, মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে নানান তেলেস্মাতি দিয়ে চীন এটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু তাদের বিপ্লবের যেই যেই আপনার যেই ধারণা বা মাও সেতুং যে বিপ্লব করেছেন, সেই বিপ্লবটা তো চীনে টিকে নাই। তারপরে আপনি কিউবার বিপ্লব। কিউবার বিপ্লবে কি হলো? কিউবা তো ছোট্ট একটা দেশ এবং আমরা না বুঝে না জেনে ফিদেল ক্যাস্ট্রোকে আল্লাহ খোদা মনে করি। দেখেন কিউবার এখন জনগণ হয়তো ১ কোটি হবে বা সোয়া কোটি হবে। এর ২ এর চেয়ে অনেক বেশি লোক যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে। দেশটা অত্যন্ত দরিদ্র। কোনরকম টিকে আছে এবং কিউবা ওই বিপ্লব ওই ইয়েটাকেও বিপ্লব বলা যায়। আমি সেখানে আসি। সেই বিপ্লব তো কিউবার বিপ্লব কি? কিউবার জনগণকে ফকির বানিয়ে দিয়েছে। ফকির বানিয়ে রেখেছে। আপনি যতই ফিডেল কাস্ট্রোকে নিয়ে বড়, বড় মানে শোষিত মানুষের এই সেই অমুক তমুক বলুন না কেন, কিন্তু তার বাহাদুরির মূল ভিকটিম হলো তার দেশের জনগণ, যারা অতি দরিদ্র। সেখানে হ্যাঁ, এগুলো সবকিছুতে কিছু ভালো কথা, ভালো জিনিস থাকবে। সেটা সেটা না থাকলে তো আপনার এরা এই কারিশমাটিক কথা না বললে, কারিশমাটিক কোনো ম্যানিফেস্টো না দিলে তো এরা এগুলা করতে পারত না। কিন্তু এন্ড রেজাল্ট খুবই খারাপ, খুবই খারাপ। আপনার একটা মলম বিক্রেতারও অনেক সুন্দর কথা বলতে হয়। পিনাকিকেও সুন্দর কথা বলতে হয়। ফরহাদ মোজারকেও সুন্দর কথা বলতে হয়। সলিমুল্লাহকেও সুন্দর কথা বলতে হয়। কিন্তু সুন্দর কথা বললে কি হবে? এগুলা তো সব বিষাক্ত জিনিস সমাজের জন্য, তাই না? সে কিউবার বিপ্লবেরও একটা ব্যর্থ জিনিস। অর্থাৎ নিজের জনগণকে ফকির, দরিদ্র বানানো এবং এতই কষ্টের মানে সেই দেশের মানুষ হ্যাঁ, কিছু মানুষ এগুলোকে ভালোবাসে। সবকিছুরই কিছু আপনার সমর্থ থাকে। কিন্তু মোটা দাগে বেশিরভাগ মানুষ কিন্তু একেবারে ফ্লোরিডা বেস সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। নৌকায় চড়ে চলে গেছে, সাঁতার দিয়ে চলে গেছে। কি বিপ্লব চিন্তা করেন। তারপরে চীন এই আপনার ইরান। ইরান কি করলো? দেখেন ইরান ছিল সারা বিশ্বের ইরান ছিল সারা মানে মানুষের ইতিহাসের একটা অত্যন্ত পুরনো রাষ্ট্র, পুরনো সভ্যতা। তাদের অনেক ধরনের শৌর্য-বীর্য, তাদের অনেক ধরনের গৌরব গাথা। একটা বড় দেশ। মানে মিডল ইস্টের বেশিরভাগ সৌদি আরবের কত ৩-৪ কোটি মানুষ। যেখানে ইরানের জনসংখ্যা এখনো বোধহয় ৮ কোটি বা এরকম। একটা বড় দেশ, বড় সভ্যতা, অনেক বেশি আপনার উম উম এ ইয়ে আছে কি ওই প্রাকৃতিক সম্পদ। দেখেন সেই ইরান কোথায় এই ১৯৭৯ সালে বিপ্লব করে আজকে কোথায় পড়ে আছে? মানুষ অত্যন্ত দরিদ্র। আহার নাই, বস্ত্র নাই। আপনার ওদের টেলিভিশনে যদি ওদের কোনো কিছু দেখেন, কোনো ফ্রিজ খুলতে দেখেন বা কোনো বাজার ঘাট দেখেন, দেখবেন কত পুরনো জিনিস সেই জায়গায় পচে আছে। তারপরে অ্যা মানুষের কোনো স্বাধীনতা নাই, নারীর কোনো স্বাধীনতা নাই। ইরানের যে যারাই একটু বিদেশে যাইতে পারে, ১ম এই তারা গিয়ে কোনো একটা পতিতালয়ে উঠে, কোনো একটা নাইট ক্লাবে গিয়ে উঠে। ওটার জন্য ওরা পাগল হয়ে যায়। যদিও ইরানের মধ্যেও আবার ওদেরই নিজস্ব এই মানে শিয়াদের কিছু হাদিস দিয়ে ওইখানেও নানান ধরনের ব্যবস্থা আছে আরকি। কিন্তু একটা বদ্ধ সমাজে কেউ থাকতে চায় না। নারীর যেখানে কোনো অধিকার নাই, সেখানে আসলে পৃথিবীটা খুবই অসৌন্দর্য। ইরানের আপনারা সবাই শুনেন খুবই গর্বিত যে ২ দিন পর এইবার বোধহয় ইয়েকে ধ্বংস করে দিল। আম ইসরায়েলকে ধ্বংস করে দিল। এইবার বোধহয় যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিল। কিন্তু পরে কি দেখা গেল জানেন? পরে দেখা গেল এই ওই এ ইব্রাহিম রাইসি ইরানের সাবেক প্রেসিডেন্ট আমেরিকার
তৈরি আমেরিকা থেকে কেনা ৫০ বছরের পুরনো একটা হেলিকপ্টারে আজারবাইজান থেকে তেহরানে আসার পথে ওই হেলিকপ্টারটাতে আগুন লেগে পাহাড়ের উপর পড়ে মরে গেছে এবং ওইটা অনেকদিন সে একদিন পর্যন্ত ওরা উদ্ধারও করতে পারে নাই। রেড ক্রস গিয়ে ওদেরকে উদ্ধার করছে। কত ভঙ্গুর একটা পরিস্থিতি একটা দেশের। আর মুসলমানরা মনে করে কি যে ইরান এবার বোধহয় যুক্তরাষ্ট্রকে পরাজিত করবে। এবার বোধহয় ইসরায়েলকে পরাজিত করবে। এই গেল ইরানের বিপ্লব। তারপরে ওই বিপ্লবটার কথাও বলতে হয়। আপনার এই ১৯৯৯ সালে ভেনিজুয়েলাতে হুগো চাভেজ নামে এই একটা মিলিটারি অফিসার ক্ষমতায় এসে ইলেকশনের মাধ্যমে। এই হুগো চাভেজ আর এই মাদুরো এরা কারা জানেন? এরা সবকিছু শিখেছে এই ফিদেল কাস্ত্রো থেকে। ফিদেল কাস্ত্রো হলো এদের আধ্যাত্মিক গুরু, এদের রাজনৈতিক নেতা। এবং ভেনিজুয়েলা আর কিউবা কোহ্যাবিট করত। একজন আরেকজনকে যার যা ছিল না এটা দিত। পরিণামে কি হলো এই ভেনিজুয়েলা যে ১৯৭০ এর দশকে আপনারা একটু খুঁজে দেখবেন আমি কোনো কথা মিথ্যা বলি কিনা। ১৯৭০ এর দেশে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ছিল ভেনিজুয়েলা। আজকে ২০২৫ সালে যখন ডোনাল্ড ট্রাম্প ছু করে এই মাদুরোকে নিয়ে আসে, তখন তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং গত ১৪-১৫ বছরে আর বিশেষ করে মাদুরো ক্ষমতায় আসার পর থেকে ২০১৩ সাল থেকে লক্ষ, লক্ষ যেখানে ৩ কোটি লোকের একটা দেশ, লক্ষ, লক্ষ ভেনেজুয়েলার মানুষ কিন্তু অন্য দেশে চলে গেছে। ওদের জন্য একটু যাওয়া সুবিধা। আমি তো স্পেনেই কত দেখেছি। স্পেনে আমাদের দূতাবাসে তখন অনেকগুলা ড্রাইভার নিয়োগ দিছিলাম। বেশি দিন রাখা যায় না। কেউ তেল চুরি করে, কেউ এটা করে, সেটা করে। আমার মনে আছে কমপক্ষে ৩ টা ভেনেজুয়েলান ড্রাইভার আমি নিয়োগ দিছিলাম। এই ২-৩ মাসের মধ্যে সবগুলা এই ভেনিজুয়েলা থেকে আসা মাদুরো তাদেরকে মানে এই তাদের ডোমেস্টিক টার্মোইল এর কারণে আর দেশটা গরিব হয়ে যাওয়ার কারণে। দেখেন তাইলে কি হলো এগুলা সব বিপ্লব। রুশ বিপ্লব যে যার কোনো আসলে সংহত কিছু নাই। অর্থাৎ মানুষের মুক্তির যে কথা বলে এরা ক্ষমতায় আসে। মুক্তির কথা বলে অ্যা কোটি, কোটি মানুষ হত্যা করে কিন্তু মুক্তি দিতে পারে না। সেজন্য ভেঙে পড়ে গেছে। চীনের বিপ্লব তারা তারা সেটাকে তাদের মতো করে চালাচ্ছে। বুদ্ধিমান লোকজন আছে বলে চালাচ্ছে। আম ইরানের বিপ্লব, ইরানকে ধ্বংস করে দিছে। এই ইরানে দেখেন সৌদি আরবে আছে শুধু তেল আর মরুভূমি। ইরানে যে কত কি আছে তাই না? প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য সব আছে ইরানে। অথচ এই দেশটায় সৌদি আরবের ১০ গুণ ধনী হওয়ার কথা। কি পরিমাণ দরিদ্র হয়ে আছে চিন্তা করে দেখেন। প্রতিটা বিপ্লবের ফল। তো এই সব জায়গায় এই যে কয়টা বিপ্লব এখানে বললাম দেখেন একটা জিনিস খুবই অদ্ভুত ব্যাপার যে ইরানের বিপ্লব করেছে ইসলামিক জঙ্গিরা এবং অন্য যে কয়টা বললাম রুশ বিপ্লব, চীন বিপ্লব, কিউবা বিপ্লব কিংবা যদি ইয়েও বলি এই যে হুগো চাভেজেরটাও যদি বিপ্লব বলি কারণ তারা তো ওই ধরনেরই মানে কমিউনিস্টদের আদলে রাষ্ট্রটা চালাইছে এতদিন। আর বাকিটা করেছে অর্থাৎ ইরানেরটা বাদে বাকিটা করেছে কমিউনিস্টরা অর্থাৎ কমিউনিজম ইসলামিক জঙ্গিবাদ। আমি যারা আমার গত মানে লাস্ট ভিডিওটা শুনেছেন তাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা আবারও একটু স্মরণ করিয়ে দিই। এই কমিউনিজম এবং ইসলামিক জঙ্গিবাদ এই ২ টা হলো বিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীতে আমাদের মানে মানব সমাজের উপর, মানব সভ্যতার উপর ২ টা বড় ধরনের অভিশাপ। আমরা বাংলাদেশীরা ইসলামিক জঙ্গিবাদের অভিশাপে অভিশপ্ত। ইরানিয়ানরা ইসলামিক জঙ্গিবাদের অভিশাপে অভিশপ্ত। আফগানিস্তানি ইসলামিক জঙ্গিবাদের অভিশাপে অভিশপ্ত। অবশ্য আলহামদুলিল্লাহ আর কোনো মুসলমান দেশকে কিন্তু ইসলামিক জঙ্গিরা এখন আর কবজায় রাখতে পারছে না। এই ৩ টা দেশ ছাড়া। কিছু, কিছু আছে বাট সেগুলো একটু ভিন্ন প্রকৃতির। তুরস্ক আছে, পাকিস্তান আছে বাট এগুলা ডিফারেন্ট। আমি অত দূরে আলোচনাটা নিতে চাই না। এই ইসলামিক জঙ্গিবাদ আর কমিউনিজম এরা কেন অভিশাপ জানেন? এর মূল কারণ হলো অভিশাপ হওয়ার ২ টাই কারণ হলো যে আপনি যদি একটা বই লেখেন আপনি সেটা বলবেন যে আমার বইটা ভালো। আর ৫ জন সেটা বিচার করে দেখার একটা সুযোগ দেয়া হয়। আপনি যদি একটা বিস্কিট তৈরি করেন, বিস্কিটটাকে ৫ টা বিস্কিটের সাথে
বাজারে যদি ছাড়েন অন্য ৫ কোম্পানির বিস্কিটের সাথে প্রতি পৃথিবীর সব ধরনের মতবাদ সবকিছু কিন্তু আপনার অন্য ভালো কিছুর সাথে বা বন্ধ তার মানে অন্য একই রকম প্রোডাক্টের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে। ইসলাম এবং কমিউনিজম এই ২ টা জিনিস ওই জায়গায় কোনো ছাড় দিতে চায় না। ইসলাম বলে যে ইসলামিক জঙ্গিবাদের আমরা যে চেহারাটা দেখি বলে যে আমার এটা সত্য, সব মানুষ মুসলমান হইতে হবে। যদি তুমি মুসলমান না হও তোমার হলো গর্দান আমার নিয়ে নিতে হবে। তুমি যদি অমুসলিম হও তোমাকে জিহাদ করে গর্দান কাটতে হবে, অর্থাৎ তোমাকে মুসলমান বানাইতে হবে, গর্দান ফেলে দিতে হবে। আর তুমি যদি মুসলমান হয়ে যদি নাস্তিক মুরতাদ হয়ে যাও তোমার গর্দান আমার ফেলে দিতে হবে। অর্থাৎ ইসলাম বলছে যে এটা সবচেয়ে একটা ভালো জিনিস, কিন্তু মানুষের স্বাভাবিক বুদ্ধির উপর সে আর নির্ভর করছে না যে মানুষ এটা যদি সবচেয়ে ভালো জিনিস হয় তাহলে তো মানুষ এমনি নেওয়ার কথা। ওই জায়গায় মানুষের বুদ্ধির উপর সে কিন্তু আর নির্ভর করতে পারে না। আমার এটা ভালো জিনিস, তোমাকে মেনে নিতে হবে, না মানলে গর্দান কাটবো। কমিউনিজম একই জিনিস, যে এই পথে মানুষের মুক্তি আসবে, এর বাইরে যারা আছে এটা যেটা মানবে না তাদেরকে ধ্বংস করে ফেলতে হবে। যেভাবে আপনারা দেখবেন যে মাও সেতুং অনেক মানুষ খুন করেছে, স্টালিন খুন করেছে, লেনিনের সময় কম খুন হয়েছে। মানে যুগে, যুগে এই দেশগুলো খালি খুনের উপর গেছে। অন্যভাবেও মানুষ খুন হয়েছে, সেটা ভিন্ন কথা, যুদ্ধ বিগ্রহে। কিন্তু এরা নিজেদের মানুষ খুন করেছে, শুধু নিজেদের মানুষ, নিজেদের মানুষ এরা খুন করেছে। এই কমিউনিজম, ইসলামিক জঙ্গিবাদ। আমরা যদি মনে করি আমার ধর্মটা সবচেয়ে ভালো, আর আমি এটা আপনি দেখেন আরেকটা জিনিস দেখেন, ইসলাম ইসলাম সম্পর্কে জঙ্গিরা যেভাবে কথা বলে সেইভাবে বললে আপনি কতভাবে যে পরাজিত হবেন। এটা যদি সবচেয়ে ভালো হয়, ১৪০০ বছর একটা ধর্ম তৈরি হয়ে গেছে। মানুষ তো এখনো মানে সভ্যতার ১/৫ মানুষ অর্থাৎ মুসলমান। তাই না? ৪ বা ২০-২৫% পৃথিবীর মুসলমান। আপনি যদি জঙ্গিবাদের ভাষায় আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে যান, তাহলে আপনি যেই আল্লাহর কথা বলে এই ভাষা এই ধর্মটাকে আপনি প্রতিষ্ঠিত করবেন, সে আল্লাহ ছোট হয়ে যাচ্ছে না? আল্লাহর এত চেষ্টা, আল্লাহ সবচেয়ে ভালো জিনিসটা দিল। তারপরে সেটা ১৪০০ বছর পরেও শুধু পৃথিবীর ১/৫ মানুষ গ্রহণ করলো, বাকিরা গ্রহণ করল না। তো এইখানে এটা তো আল্লাহরই ব্যর্থতা হিসাবে দেখবেন। আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমার গুনাহটা আমি ওই দিক থেকে হবে না যে আমি জঙ্গিবাদ থেকে আপনাদের দৃষ্টিটা সরানোর চেষ্টা করছি। অর্থাৎ জঙ্গিদের ভাষা বিশ্বাস করবেন না এবং জঙ্গিদেরকে পরাস্ত করতে শিখুন। জঙ্গিরা যদি যেটা বলবে সেটাই সব, এটা না। অর্থাৎ ইসলামকে নানানভাবে পরিশুদ্ধ করা হচ্ছে নানান জায়গায়, সেগুলা গ্রহণ করেন। বিশ্বাসী থাকেন, কিন্তু জঙ্গিবাদ থেকে মুক্ত থাকতে হবে। না হলে পৃথিবী কিন্তু ধ্বংস করে দিবে আপনাকে। যাই হোক, এবার আমরা আসি যে কিভাবে বাংলাদেশে ২০২৪ সালে ওই ১৯৮৯ সাল ১৯৭৯ সালে যে ইরানে যা হয়েছিল, বা আম অ্যা ১৯৯৯ সালে ভেনিজুয়েলাতে যা হয়েছিল, সেইরকম একটা যে কিছু হয়েছে, এবং ভবিষ্যতে যে বাংলাদেশের এই বর্তমান ইরান বা বর্তমান ভেনিজুয়েলার পরিস্থিতি হবে, সেই জায়গাটায় একটু আলোচনা করি এবং সেটা কিভাবে হবে। দেখেন দুটো জায়গাতেই ভেনিজুয়েলা তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, ইত্যাদি ছিল, করাপশন ছিল, অনেক কিছু ছিল। আমরা আওয়ামী লীগের সময় যেসব সমস্যা দেখি আরকি। কিন্তু ওই হুগো চাভেজ এসে অনেকটা জঙ্গিবাদের মতো, অর্থাৎ কমিউনিজমের মতো তারটা কায়েম করলো। ইরানেও শাহ ছিল, বা প্রো আমেরিকান ছিল, সব আছে, দোষ ত্রুটি আছে। কিন্তু ইসলামিক জঙ্গিবাদ ঢুকে দেশটাকে একেবারে আদি জায়গায় বসিয়ে রাখলো, আর দেশটার কোনো উন্নতি হলো না। বাংলাদেশের জঙ্গিরা তো এটাকে বিপ্লব বলে এই বলে, কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদটা ঢুকলো ২০২৪ সালে। হ্যাঁ? যে একটা প্রধানমন্ত্রী দেশটা উন্নত করছিল, দেশের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করছিল, মানুষকে আ আপনার মানুষের জন্য আশার সঞ্চার করেছিল। সেটা সরিয়ে দিয়ে ২০২৪ সালের জঙ্গিরা ঢুকে ১.৫ বছরের মধ্যে অর্থনীতি ধ্বংস করে দিল। বাংলাদেশের যা কিছু সম্ভাবনা ছিল সব ধ্বংস করে দিল, এবং জঙ্গিরা
যেটা চায় সেটা কিভাবে উস্কে দিয়েছে দেখেন আজকে প্রতিদিন বাংলাদেশে ২-১ টা হিন্দুকে নৃশংসভাবে খুন করা হচ্ছে। আপনার এই জঙ্গিদের মানে জঙ্গিদের যে স্বপ্ন বাংলাদেশকে একটা আম ১০০% মুসলমানের দেশ বানাবে। কারণ এরা তো ৮০% বা একসময় ৭০% মুসলমানের দেশ ছিল। হিন্দুদের তাড়িয়ে দিতে অত্যাচার করতে বেশিরভাগ হিন্দু তো ভারতে চলে গেছে। এখন যে ৬-৭% আছে এদেরকে যদি এভাবে প্রতিদিন ২-১ টা করে খুন করে, ভয় দেখায়, তারপরে নারী নির্যাতন করে, জায়গা জমি দখল করে বাকিরাও ভারতে চলে যাবে। সেটা করতেছে। এই জঙ্গিবাদ দেখেন এদের ঘৃণা ছড়ানো ছাড়া এই ঘৃণার জন্য ওরা আরো একটা উর্বর জিনিস পেয়ে গেছে সেই ইন্ডিয়া, সেটা করতেছে। আমরা যেটা দেখলাম যে ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের পর ইরানের জীবনে প্রায় ৪.৫ দশক চলে গেল। সেই ৪.৫ দশক তারা পেছনের দিকে গেছে, সভ্যতায় পেছনের দিকে গেছে, মানুষের সমৃদ্ধিতে পেছনের দিকে গিয়েছে। সব দিক থেকে পেছনের দিকে গিয়ে এখন মানুষ আস্তে ফুঁসে উঠছে। হয়তো আজকে পরাজিত হবে না, কালকে পরাজিত হবে আমি জানি না। কিন্তু এই শাসক গোষ্ঠী শুধু পরাজিত হবে না। এরা ইরানের যে ৩,০০০ বছরের ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত শাসক গোষ্ঠী হিসাবে লিপিবদ্ধ হবে। আজকের যে আয়াতুল্লাহ, মায়াতুল্লাহ এগুলা আছে। ঠিক একইভাবে ভেনিজুয়েলার সমস্যা অনেক কম। সমস্যাটা অভ্যন্তরীণ সমস্যা এর জন্য কম যে ইসলাম ধর্ম থাকলেই যেকোনো একটা দেশে একটা অতিরিক্ত সমস্যা। যদি একটা দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয় তার কিন্তু ওই সমস্যাটা নাই। সমস্যাটা নাই এইজন্য কেন? বৌদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টানরা, মুসলমানরা যেভাবে রাষ্ট্র দখল করতে আসে, সেভাবে রাষ্ট্রটা দখল করতে আসে না। আপনি বলবেন যে ইন্ডিয়াতে তো করছে হিন্দুরা, ভারতীয় জনতা পার্টি না সেইভাবে করে নাই। এটার প্রকৃত এবং ভারতীয় জনতা পার্টিকে আমি অ্যাপ্রিশিয়েট করি না। কিন্তু তাদের মৌলবাদ বা তাদের উগ্রবাদ কিন্তু এই মুসলমানদের উগ্রবাদ না। তাদের উগ্রবাদটা কি দেখেন, ওরা ওই গেরুয়া পোশাক পরে, শর্টস পরে, হাফ প্যান্ট পরে লেফট রাইট করে। কাউকে হয়তো মাথায় একটু গরুর চনা দিতেও পারে। কিন্তু ওরা কিন্তু এইভাবে আপনার ওই যে জাফর ইকবালকে গিয়ে পেছন থেকে যেভাবে খুন করে ফেলতে চাইছিল, যেভাবে বাংলাদেশের আমরা কতগুলা ব্লগার মানে মুক্ত চিন্তার ছেলে-মেয়েকে আমরা হারিয়েছি, সেভাবে কিন্তু তারা খুন খারাপি করে না। তারা কিন্তু এই বিজেপির এই গেরুয়া পড়াকেও কিন্তু ২৪ এর এই জঙ্গিরা যে নিষ্ঠুরতা করেছে, শিশু হত্যা করে, হ্যাঁ? নিজেরা নিজেদেরকে হত্যা করে, সাধারণ মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে এবং যা হত্যা করে সেটা পুলিশের নামে চালিয়ে দেয়া। এইটা কিন্তু এই 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 ভারতীয় জনতা পার্টি বলুন আর ওই যে আরএসএস বলুন তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না। তারা সেই ধাতুতেই গড়া না। ফলে কিন্তু হ্যাঁ, সেটা থাকাতে বাংলাদেশের জঙ্গিরা ওইটা দেখিয়ে আরো জঙ্গিপনা করে। কিন্তু মানুষ তো ২ টার সাথে তুলনা করে না যে সত্যিকারের আরএসএস কি করে আর এইখানে বাংলাদেশের জঙ্গিরা কি করে। এটা কিন্তু আমরা কিন্তু তুলনা করে কখনো দেখি না। আমাদেরকে দেখতে হবে তুলনা করে। কারণ না হলে তো আমরা আমাদের বাংলাদেশটাকে গড়তে পারব না। যাই হোক, শেষ কথা কিছু বলি সেটা হলো দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের তরফ থেকে বাংলাদেশকে শাসন করতে হলে ভবিষ্যতে সাফল্যের সাথে ওইটা তো থাকলোই যে স্বাধীনতা বিরোধী অর্থাৎ ২৪ এ যারা কোয়ালিশন করেছে তাদের সবার অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। পাশাপাশি যুক্তিবোধ সম্পন্ন আধুনিক মানুষকে আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিস্থাপিত করতে হবে। যদি মনে সেই ইরানের এই এখন যে শাসক গোষ্ঠীর তাদেরকে ভালোবাসে, আবার বাংলাদেশের জামাতকে ঘৃণা করে, তাতে সে যৌক্তিকভাবে সে কিন্তু কাজটা করছে না। সে যদি বাংলাদেশে জামাতকে ঘৃণা করে, সে ইরানের জঙ্গিগুলাকেও ঘৃণা করবে। কারণ দুটো একই জিনিস। তাই না? এর জন্য তো অনেক বেশি ভাবতে হবে, শিখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তখনই তো আদর্শটা গ্রো করবে। আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম যে শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশের জামাতকে খুবই ঘৃণা করে কিন্তু ইরানের জঙ্গিদের খুবই ভালোবাসে। তার মানে হলো ওই বড় ভাই না যুক্তিটা আ বুকে ধারণ করতে পারে নাই। এই যুক্তি যদি কেউ ধারণ না করতে পারে হয় কি? তার দ্বারা ভালো শাসন হবে না, ভালো ডিসিশন মেকিং হবে না। আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ে গেলে এই ধরনের লোকজনের কার্যক্রমে ভবিষ্যতে আবার জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতায় আসবে। আমরা তো সেটা চাই না। এই ইরানের জঙ্গিরা ইরানকে ৪.৫ দশকে স্তব্ধ করে রাখলো। আরো কতদিন রাখবে জানি না। ভেনিজুয়েলাতে হুগো চাভেজ আর মাদুরো এসে আপনার সেই ১৯৯৯ সাল থেকে যদিও ২৬ বছর দেশটার সব ধরনের বিকাশ বন্ধ করে রাখলো।
ফিদেল ক্যাস্ট্রো মরে গেল তবুও এই কিউবা নামক দেশটার বিকাশ, সব ধরনের বিকাশ বন্ধ হয়ে আছে। সেটা কি আমরা চাই? দেখেন, রাষ্ট্র শাসন করতে হলে মাদুরো মাদুরো কেন এটা তো সবাই এখন জেনে গেছেন। মাদুরোর নিজের যেসব দেহরক্ষী-টক্ষী ছিল এগুলা সব ইউএস কিনে ফেলেছে। আপনি যদি দেশের মানুষকে সমৃদ্ধ করতে না পারেন, তাদেরকে যদি আপনি তাদের অর্থনৈতিক দুর্দশা যদি গোছাতে না পারেন, আপনি যত ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা করুন না কেন, আপনি এটা টিকিয়ে রাখতে পারবেন না। কারণ ওই কর্মচারীগুলা তো সঠিক কাজই করেছে। মাদুরো দেখা গেছে মাদুরো অসুখ হইলে সে এই কিউবাতে চলে যায়। তার জন্য কোনো কিছুর সমস্যা নাই। তার স্বাস্থ্য ঠিক থাকে। কিন্তু ওই কর্মচারীগুলা যেগুলা মাদুরোর দেহরক্ষী-টক্ষী এগুলা অল্প কিছু বেতন পায়। এদের বউয়ের দাঁতের ব্যথা হলে ট্রিটমেন্ট করতে পারে না, ছেলের অসুস্থতায় ট্রিটমেন্ট করতে পারে না। হ্যাঁ? তো তাহলে তারা কেন আপনার এই লয়াল থাকবে? থাকবে না। সুতরাং মাদুরোর ঘটনা থেকে অনেক কিছু এই যে ইরানেও একই ঘটনা ঘটবে। কারণ জেনারেলি মানুষ যেহেতু হ্যাপি না, মানুষের সমৃদ্ধি যেহেতু দিতে পারে না। সোভিয়েত আমলেও দেখা গেছে। ইউনাইটেড স্টেটস অনেক লোক সোভিয়েতের কিনে ফেলছে। যেই একবারে আমেরিকাতে গেছে, খুব একেবারে ডাই হার্ড ছাড়া অনেক ধরনের অনেক তাদের গুপ্তচর-টর ওই আমেরিকাতে গিয়ে থেকে গেছে। দেখছে যে একটা ধনী দেশ সবকিছু মুক্ত, সব স্বাধীন সেখানে থেকে গেছে। আপনার ওইটা কিনে ফেলবে। তো এখানে এটা যখন বললামই দেখেন এখানে বাংলাদেশে আবার ট্র্যাজেডিটা বলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে বিট্রে করছে শেখ হাসিনার সাথে, মাদুরোর সাথে তার সেনাবাহিনী না হোক অন্তত একেবারে যারা তাকে রক্ষা করার ইয়ে ছিল তাদের সাথে সেইভাবেই সহযোগিতা করছে। সহযোগিতা করছে বিক্রি হয়ে যাওয়াতে মাদুরোকে কিন্তু একেবারে মাদুরোকে যেভাবে ইউএস তুলে নিছে কোনো ধরনের বড় ধরনের সংঘাত ছাড়া, এইটা ইউএস এর একটা বড় সাফল্য এবং সাস্টেইন করবে এই জন্য যে এটা যদি অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে হতো তাহলে হয়তো যেসব হাউকাউ এসব হচ্ছে সেগুলার একটা আপনার সেটার একটা আম রেশ থাকতো। এখন কিন্তু থাকবে না। থাকবে না কেন? হয়তো একেবারে নীরবে তুলে নিয়ে চলে গেছে। মাদুরো তার সেনাবাহিনী, দেহরক্ষী ইত্যাদিকে টাকা-টুকা দিতে পারত না, বেতন দিতে পারত না। সেইজন্য ওরা বিক্রি করেছে। আর বাংলাদেশের সেনাবাহিনীগুলাকে শেখ হাসিনা সবচেয়ে বেশি দিয়েছে, সবকিছু দিয়েছে। তারপরেও তারা বিক্রি করেছে। কেন? ওই জঙ্গিবাদের জন্য। ২ টা খুবই দুঃখজনক না শেখ হাসিনার ক্ষেত্রে জিনিসটা? উনি ওদেরকে সমৃদ্ধ করেছেন। ওই মানে বাংলাদেশের সেনাবাহিনীর ওই অংশটা মানে এরা যে ভালো জীবন যাপন করে, ক্যান্টনমেন্ট গুলা যে সুন্দর সেখানে সবকিছু গোছানো-টোছানো। এত ভালো জীবন দেওয়ার পরেও কিন্তু শেখ হাসিনার সাথে তারা বেইমানি করে ফেলল। এখানে কিন্তু মাদুরোর দোষটা শেখ হাসিনাকে দেয়া যাবে না। অর্থাৎ মাদুরো শেখ হাসিনা জাস্ট উল্টোটা করেছেন। শুধু ইসলামিক জঙ্গিবাদের কাছে উনি পরাজিত হয়ে গেলেন। তো ইসলামিক জঙ্গিবাদ থেকে আমরা মুক্তি পাবো এইজন্য যে ইসলামিক জঙ্গিবাদ, ওয়াকার বলুন, ইউনুস বলুন, এখানে অনেক বৈপরীত্য আছে। ইউনুস তো আবার পশ্চিমের তৈরি। ওই আলোচনা আমরা সবাই জানি। আমি জাস্ট কিছু জিনিস বললাম যে মানে শেষ কথা যেটা হলো মাদুরোর বা হুগো চাভেজের ভেনেজুয়েলা যেভাবে ধ্বংস হয়েছে, ইরানের জঙ্গিদের ইরান যেভাবে ৪.৫ দশক ধরে ধ্বংস হয়েছে, বাংলাদেশের ২৪ এর কোয়ালিশন যতদিন বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশটা তিলে ওইভাবে ধ্বংস হতে থাকবে। এবং বাংলাদেশের মানুষ এটা থেকে যত তাড়াতাড়ি সচেতন হবে, আওয়ামী লীগ যত তাড়াতাড়ি সচেতন হবে, প্রজ্ঞার পরিচয় দিবে, তত তাড়াতাড়ি আমরা এখান থেকে মুক্ত হয়ে বের হয়ে আসতে পারব।